যে 10 দফা দাবি নিয়ে আমাদের WBJDF ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে আমরণ অনশন শুরু করেছেন, সেখানে আমাদের অনেক ডাক্তারই অনশন করেছিলেন এবং এখনো করছেন। এবং সেই অনশন মঞ্চ থেকে আরজি করের যিনি ডাক্তার, জুনিয়র ডক্টর অনিকেত মাহাতো যেভাবে অনশন করেছিলেন এবং অনশন মঞ্চ থেকে উনি অসুস্থ বোধ করেন এবং যে সংকটময় পরিস্থিতিতে তাকে আরজি কর হাসপাতালের সিসিইউতে আনা হয়েছিল আপনারা সকলেই জানেন। এবং সেদিন কিন্তু মানে ও আসতে চায়নি, আমাদের WBJDF এর যে মেডিকেল টিম আমরা এক প্রকার জোর করেই তাকে আইসিইউতে শিফট করি। সেই সম্পর্কিত কিছু কথা এবং বক্তব্য আমাদের আরজি কর মেডিকেল কলেজের যে মেডিকেল টিম হয়েছিল ডক্টর অনিকেতকে দেখার জন্য, ম্যাডাম এবং স্যার দুজনেই আছেন, তারা বলবেন। আপনারা জানেন যে ডক্টর অনিকেত মাহাতো উনি ভর্তি হয়েছিলেন গত বৃহস্পতিবার রাতে সিভিয়ার ডিহাইড্রেশন, মেটাবলিক ডিজঅর্ডার এন্ড কিটোনুরিয়া, যেটা ছিল তার ফাস্টিং এবং জ্বরের ঘাটতির জন্য। সেই সময়কার চিকিৎসায় উনি সারা দেন গ্র্যাজুয়ালি। পরের দিন আমাদের একটা মেডিকেল বোর্ড হয় 5 সদস্যের, যাতে ছিলাম আমি প্রফেসর সোমা মুখোপাধ্যায়, সিসিউ ইনচার্জ অ্যানেস্থেসিওলজির হেড, প্রফেসর বিশ্বজিৎ মজুমদার উনি প্রফেসর হেড ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, ডক্টর সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ মেডিসিন, ডক্টর সুজয় রায় অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড ডক্টর কানাইলাল কর্মকার অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি। এই বোর্ড মেম্বাররা তারপরের দিন অর্থাৎ শুক্রবার সকালে তার অবস্থা খতিয়ে দেখেন এবং তাকে কিছু রেকমেন্ডেশন করেন এবং তখনও তার অবস্থা যথেষ্টই সংকটজনক ছিল এবং কিছু রেকমেন্ডেশন অনুযায়ী তার ট্রিটমেন্ট হয় এবং যা রিপোর্ট আসে তার ভিত্তিতে ওকে গত সোমবার আমরা সিসিইউ থেকে স্টেপ ডাউন যাচ্ছে একটু মনিটরে রাখি এবং এই চিকিৎসার ফলে আজকে আমাদের দ্বিতীয়বার বোর্ড গঠন করে একই মেম্বারদের নিয়ে আবার ওর পরিস্থিতিকে যাচাই করা হয়। অনিকেতের এখন যে অবস্থা আছে তাকে সম্পূর্ণভাবে কনসিয়াস, পালস, ব্লাড প্রেশার সবই স্টেবল, অক্সিজেন স্যাচুরেশনও ঠিক আছে এবং ওর যে ব্লাড প্রেশারের সমস্যার কথা আপনাকে বলেছিলাম আপনাদের, সেটাও ওষুধে ও মোটামুটি ভালো রেসপন্স করছে। সেই জন্য আমরা মনে করছি যে ওকে এখন ডিসচার্জ করা যাবে। তবে দুর্বলতা রয়েছে, সেজন্য আমাদের বোর্ডের তরফ থেকে যে রেকমেন্ডেশনগুলি রয়েছে সেটা হচ্ছে যে ওকে ডিসচার্জ করা হলেও খাবার দাবার, জল এগুলি খুব ভালোভাবে খেতে হবে এবং যেখানে থাকবে সেখানে মাঝে মাঝে ব্লাড প্রেশার চেক করতে হবে। ফাস্টিং করা যাবে না, প্রেশারের ওষুধ চলবে এবং 1 সপ্তাহ পরে এই রেস্ট, খাবার দাবার এবং ওষুধ চলার পরে আরেকবার ওকে আমাদের মেডিসিন আউট বলে এসে কিছু ইনভেস্টিগেশন আমরা লিখেছি সেটা দেখিয়ে যেতে হবে। আজকে এই পর্যন্ত ওকে আজকে ডিসচার্জ করা হচ্ছে। একটু পরে ওনার মেইন প্রবলেমগুলো যে ছিল শুরুতে, যা যা সিচুয়েশন হয়েছিল না খাওয়ার ফলে একটা তো ড্যামেজের একটা চিন্তা হয়, সেইটা কি পরিস্থিতি? সেটা এখনো যে সমস্ত রিপোর্ট পাওয়া গেছে, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, সেগুলি সব নর্মাল আছে। পটাশিয়াম নিয়ে আপনাদের প্রথম দিনই বলা হয়েছিল যে কম ছিল খুবই, পটাশিয়াম নর্মাল আছে। কিটোনিউরিয়া পাওয়া গেছিল, সেটিও গ্র্যাজুয়ালি সময়ের সঙ্গে ট্রিটমেন্টের সাথে ফ্রেশ হয়ে গেছে এবং সেটা স্বাভাবিক হয়েছে। এখন ওর প্রেশারের জনিত কারণে কার্ডিওতে একটা LVH আমরা যেটা বলি সেটা ইকোতে প্রাইমারিলি পাওয়া গেছে, সেই জন্যই ওকে ওষুধটা যোগ করানো হয়েছে। কিন্তু কিডনিতে আমরা ডপলার করাই, কিডনি বা লিভার ফাংশন টেস্টের যে লিভারের যে ইউএসজিও করানো হয় তাতে কোনো এখন কোনো চিহ্ন পাওয়া যায়নি না, সেই দিক থেকে অর্গান ওয়াইজ ঠিক আছে। আজকে কি ওনাকে ওকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, আজকে ডিসচার্জ মানে অনেক সময় হসপিটালে থেকে যায় বা না, আমরা যেটা ভাবছি যে ও ডিসচার্জ করা হচ্ছে কারণ
দীর্ঘস্থায়ী হসপিটালাইজেশনেরও কিন্তু কিছু খারাপ এফেক্ট থাকে, হসপিটাল থেকে ইনফেকশন অথবা এগুলো যেন না হয়। ও এখন যে অবস্থায় আছে ওকে একটা ভালোভাবে বাড়িতে রেখে, হোম কেয়ারে রেখে, ভালো খাওয়ার, ওষুধ, জল এবং রেগুলার একটু সকালবেলা বা দুবার করে প্রেশার, পালস এগুলো চেক করা। এক সপ্তাহ পরে আমরা মোটামুটি বলতে পারবো। এখন যদি আবার কি অনশনে বসে যায়, আমার মনে হয় না, আমি ডাক্তার হিসেবে কখনোই আমি সেটা বলবো, কারণ হচ্ছে প্রেশারের অসুখ আছে এবং ওষুধ চলছে অলরেডি, একটা যে অবস্থাকে ও রিকভার করছে, এইটা কখনোই আমি বলবো না যে অনশনে যায়। কারণ হয়তো ফার্স্টিং আমাদের বোর্ড থেকে রেকমেন্ডই করা হচ্ছে যে ফার্স্টিং এখন চলবে না। পরিমাপ মতো জল খাওয়া দরকার। হ্যাঁ, এখন প্রেশার আছে সেজন্য পরিমাপ করতে হবে। বিশ্রামে থাকে অবশ্যই। মানে ও অনশন মঞ্চে যদি যায়, অনশন করবে না, অনশন মঞ্চে গেল, তাহলে ও কি রেস্ট্রিকশন? 7 দিন অন্তত ওকে কিন্তু রেস্ট নেওয়া উচিত, তারপরে ও অবস্থা বুঝিয়ে যখন মেডিসিনের একটা রিভিউ হবে তারপর ও এটা যেতে পারবে কিনা দেখা যাবে। তো জাস্টটাকে ছাড়া হচ্ছে হসপিটাল থেকে সরকারি। সলিড খাচ্ছে, বাউল ব্লাডার ঠিক আছে। অনুরোধ করছি আপনাদের সবাইকে, ও অসুস্থ অবস্থায় আছে এখনো। আইসিইউ থেকে ছাড়া পেয়েছে মানে যে সে সুস্থ হয়ে গেছে, একদম এটা নয়। তাই অনুরোধ করছি ওর অসুস্থতার দিকটা একটু মাথায় রাখুন, অনুরোধ করছি। আর দ্বিতীয়ত, অনেকের আজকে আইসিইউ থেকে ছাড়া পেয়েছে। আজকে আন্দোলনে আমাদের অনশন শুরু হওয়ার 13তম দিন। অনেকে ভর্তি হয়েছিল যেদিন থেকে, আজকে ছাড়া পেল 8তম দিনে। আমি অনুরোধ করছি, অনেকে কিছু বলবে, দয়া করে ওর কথার পর কেউ আর প্রশ্ন করবেন না, অনুরোধ করছি আপনাদের। অনেকে তুমি যা বলো বলো। আমাদের পশ্চিমবঙ্গের গুজরাট ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে যে অনশন কর্মসূচি চলছে, তাতে আমার সহযোগিতারা ধীরে ধীরে অসুস্থ হচ্ছে। আমি মনে করি রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রী অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত এবং হস্তক্ষেপের মাধ্যমে অতি দ্রুততার সাথে আমাদের যে বাস্তবতা দাবি, এই যে দাবির যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতাকে মেনে অবিলম্বে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। দ্বিতীয়ত, সিবিআইয়ের যে প্রাইমারি চার্জশিট আমি যেটুকু দেখেছি, তাতে আমরা মনে করি যে এই চার্জশিট এবং পরবর্তীকালে যে গতকাল যে সুপ্রিম কোর্টের ন্যায়, সেই জায়গা থেকে অবহেলার যে বিচার, সেই বিচারের জায়গা এখনো অধরা। আমরা এখনো দেখলাম যে সুপ্রিম কোর্টে বিচারের প্রশ্নে বিশেষ কিছু আলোচনার জায়গা আমরা পেলাম না। তাহলে বিচারের প্রশ্নে আমরা এখনো কেন অধরা? আজকে এতগুলো দিন অতিবাহিত হলো, 9 অগাস্ট একটা সেমিনার রুমের ভিতরে কি ঘটনা ঘটলো, সেই ঘটনার মোটিভ কি ছিল, সেই জায়গাটা এখনো অধরা থেকে যাচ্ছে কেন? কি এমন সমস্যা তৈরি হচ্ছে যে সমস্যার জন্য আমাদের মনে হচ্ছে যে অবহেলার বিচার আমরা পাবো কি পাবো না? তাহলে এই দুটো মূলত আমার বলার জায়গা। শারীরিক অবস্থার দিক থেকে, মেডিকেল বোর্ডের দিক থেকে কিছু অ্যাডভাইস আছে, সেই অ্যাডভাইসগুলো আমি ফলো করে চলব। সেই মাধ্যমে পরবর্তী যে আন্দোলনের দিক থেকে যা ঠিক হবে, আমার সহযোগিতারা যেভাবে পাশে আছে তাদের সাথে কথা বলে বাকি আন্দোলনে আমার যা থাকার কথা বা যা যাবতীয় যা প্রশ্ন আছে সেগুলো আমি সিদ্ধান্ত নেব। না কোনো প্রশ্ন না 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 আর না। কৃষ্ণনগর খুন ধর্ষণের ঘটনায় অবস্থায় পুড়িয়ে মারার ইঙ্গিত মিলেছে। ফরেনসিক যে বিশেষজ্ঞরা বলছেন জীবিত অবস্থাতেই পুড়িয়ে মারা হয়। যেহেতু সবটাই বৃহত্তমার এই ঘটনাটি সূত্রপাত হয়েছিল পরবর্তীতে কোনো সবাই নাগরিক সমাজের আন্দোলন পরে একটা বক্তব্য হয়েছে আর কোথাও যাতে তিলোত্তমা না হয়। আমরা মনে করি যে সমাজে যে সামাজিক এবং মানবিক অবক্ষয়, সমাজে যে সামাজিক অবক্ষয় এবং মানবিক অবক্ষয়, এই অবক্ষয়ের সচেতনতা খুব প্রয়োজন। এবং আমাদের আন্দোলনের যদি বলেন, আমাদের আন্দোলনের যে সার্থকতা বলবো না, আন্দোলন করার যদি উদ্দেশ্য কিছু ছিল তাহলে সেটাই ছিল। এবং আমরা যে মূর্তি স্থাপন করেছিলাম আবক্ষয় সেদিকে আমরা বলেছিলাম যে যেন এই সামাজিক যে অবক্ষয়, মানবিক যে অবক্ষয় হচ্ছে, এই অবক্ষয়ের জায়গা যেন আমরা পুরোপুরি মুছে দিতে পারি এই সমাজ থেকে। তাহলে এই জায়গা যদি আমরা এই সমাজ থেকে মুছে না দিতে পারি, তাহলে এই ঘটনা ঘটেই থাকবে। তাহলে ওয়েস্ট বেঙ্গল যুব ডক্টর ফ্রন্ট যেরকম সমাজের মাধ্যমে এই আন্দোলনের প্রতিটা মানুষ যেভাবে যোগদান করেছে,
তাহলে আমরা বারবার সেই জায়গাটা বলছি, কেন এই মানবিকতার জায়গাটা যদি আমরা অটুট না ধরে রাখতে পারি, তাহলে হয়তো আমরা এই দ্বিতীয় অভয়া বা তৃতীয় অভয়া বা চতুর্থ অভয়া আটকাতে পারবো না। তাহলে মানবিকতার জায়গা এবং সামাজিক অবক্ষয় যে আটকানোর যে প্রয়োজন, এই প্রয়োজনীয়তা আজকে সমাজের মধ্যে দেখা যাচ্ছে। এইটা আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা সমাজকে দেখতেই হবে এবং বাকি সামাজিক আন্দোলনের যারা কর্মী আছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে যে তারা যেন এই জায়গাটাকে অত্যন্ত গভীরতার সাথে যাচ্ছে। কৃষ্ণনগর সহ বিভিন্ন জায়গায় হচ্ছে, স্কুল ছাত্রী তাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, মহিলা, এই যে লাগাতার এত আন্দোলন করছেন তারপরেও কি বলবেন? পুলিশের এসপির অফিসের পাশে হয়ে পাওয়া যাচ্ছে বডি। তাহলে দুটো জায়গা, একটা যেমন যেটা একটু আগে বললাম যে সামাজিক এবং মানবিক অবক্ষয়ের যে জায়গা, আর দ্বিতীয় হচ্ছে যে আমরা এই 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে দেখেছিলাম যে পুলিশি নিষ্ক্রিয়তার যে জায়গা ছিল, সেই নিষ্ক্রিয়তার জায়গাটা থাকা চলবে না। তাহলে সমাজের একটা দৃষ্টান্তমূলক, আমরা 9 আগস্টের ঘটনায় একটা মেডিকেল কলেজের ডিপার্টমেন্টে এই ধরনের ঘটনা ঘটছে, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, কেন এফআইআর করতে দিতে হলো, কেন ওই ক্রাইম সিন পালন করা হচ্ছে না, কেন কনস্ট্রাকশনে হবে না, এত প্রশ্ন উঠে আসছে। তাহলে সেই জায়গাগুলো থেকে পুলিশি যে নিষ্ক্রিয়তার জায়গা আমরা দেখতে পাচ্ছি না, এই জায়গাগুলোকে আমরা সেটাও দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গা থেকে প্রশাসনিক সক্রিয়তা এবং সদিচ্ছা যে এই ধরনের জায়গার ক্ষেত্রে জিরো টলারেন্স থাকা উচিত রাজ্য প্রশাসনের জায়গা, এবং সাধারণ মানুষকেও সচেতন হওয়া যে আমাদের জায়গা থেকে যেখানে যে ধরনের ঘটনা ঘটুক না কেন, সেই ঘটনার জন্য প্রতিবাদ সামনে রাখা, এবং আজীবন যেভাবে শুরুতে আন্দোলন করেছে এবং ওয়েস্ট বেঙ্গল বিধানসভা ফ্রন্ট যেভাবে আন্দোলন কন্টিনিউ করেছে, তাহলে সেই ধারাবাহিকতায় লাগাতার যে ধারাবাহিকতার মধ্যে দিয়ে আমরা যদি আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে আমরা মনে করি যে এই ধরনের জায়গা থেকে আমরা একটা সুন্দর সুশীল সমাজ হয়তো ভবিষ্যতের জন্য রেখে দিতে পারি। এই জন্যই তো বলা, শুরুতে যেটা বললাম যে আমার সহযোগিতারা যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছে, এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে অতি দ্রুততার সাথে রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর মাধ্যমে এই 10 দফা দাবিগুলো হস্তক্ষেপ করা উচিত, এবং সদর্থক যা ভূমিকা প্রয়োজন রাজ্য প্রশাসনের দিক থেকে সদর্থক ভূমিকা অতি দ্রুততার সাথে নেওয়া উচিত। তাদের শারীরিক অবনতি যেভাবে ঘটছে, সেই জায়গা থেকে অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান করা উচিত। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।